শুভেচ্ছা, শুভ দুপুর প্রিয় দর্শক। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভীষণ ভালো আছেন, আনন্দ ঘন মুহূর্তে সময় কাটাচ্ছেন। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় আপনাদেরই প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। আপনারা নিশ্চয়ই খুব এক্সাইটমেন্টের মধ্যে আছেন এখন, কারণ আগামীকাল নির্বাচন হতে যাচ্ছে এবং এটি নিয়ে আমাদের মধ্যে উত্তেজনার শেষ নেই। সেই উত্তেজনাকে আরেকটু বাড়িয়ে দিতে এবং আরও কিছু ভালো খবর আপনাদেরকে দিতে আজকে আমরা হাজির হয়ে গিয়েছি। কারণটা হলো আমরা আজকে কথা বলবো গান নিয়ে, এবং গান যখন আসে আলোচনায়, আড্ডায়, তখন সেটি আনন্দের হয়ে ওঠে, এটা আমরা সকলেই জানি। এবং কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে যে দুজন অতিথি হিসেবে যুক্ত হয়েছেন, তারাও গানের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত, সংযুক্ত। আমাদের সঙ্গে গীতিকার রয়েছেন, আমাদের সঙ্গে সঙ্গীত পরিচালক রয়েছেন, এবং একটি সুখবর আপনাদেরকে দিতেই হয়, সেটি হলো আমাদের সকলের ভীষণ ভীষণ শ্রদ্ধেয় এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুবীর নন্দী। তিনি প্রকৃত অর্থেই একজন শিল্পী ছিলেন এবং তার গাওয়া গানগুলি আমাদেরকে আলোড়িত করেছে এবং আমাদের হৃদয়ে জাগিয়েছিল অনুরণন। সেখান থেকেই এই মুহূর্তে তিনি আমাদের মাঝে না থাকলেও তার গাওয়া কিছু গান এখনও অপ্রকাশিত রয়েছে, এবং সেখান থেকেই একটি গান আপলোড হয়েছে সাউন্ডস অফ তানভীর এই ইউটিউব চ্যানেলে, আমার আয়ু নিয়ে বাঁচো। এই গানটি নিয়ে আজকে কথা বলবো আরও কিছু কাজ নিয়ে। এবং কথা বলার জন্য আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন লেখক এবং সাংবাদিক তানভীর তারেক, এবং আমাদের সঙ্গে রয়েছেন গীতিকার জাহিদ আকবর। স্বাগত আপনাদের দুজনকেই। এবং একটি সুখবর তো আমি অলরেডি দিয়েই দিলাম, আমার আয়ু নিয়ে বাঁচো, সুবীর নন্দী স্যারের কণ্ঠে গাওয়া। তানভীর তারেক, আপনার সঙ্গীত আয়োজনে তিনি 11টি গান করেছিলেন, তার মধ্যে এটি পঞ্চম গান। গানটি নিয়ে একটু শুনি, এবং গানটি লিখেছেন জাহিদ আকবর। আপনার কাছেও আসবো, শুরুতে একটু সঙ্গীত আয়োজন। জাহিদের সাথে আমার জুটি বেঁধে কাজ অনেকগুলো বছর হয়ে গেছে। মাঝে মাঝে বিরতি নিয়ে আমরা দুজন কাজ করি, ওর লেখা পাই মাঝে মাঝে। তো এই গানটা রেকর্ড হয়েছে 10 বছর আগে, প্রায় 10 বছর আগে। প্রথমে অ্যালবাম করার প্ল্যান ছিল, মুগ্ধতা নেব বলে এরকম একটা নাম দিয়ে আমরা শুরু করেছিলাম। 11টি গান রেকর্ড করেছি। তো এখানে অনেকেই গান লিখেছে। জাহিদের গানটা রেকর্ড হওয়ার পর প্রথমে সুবিধা যেটা করতেন, যে লিরিক দেখতেন, যে গানটা আগে লিরিকটা আমাকে দেখাও। তো লিরিকটা দেখে ও শিরোনাম দিয়ে দিয়েছিল যে আমার আয়ু নিয়ে বাঁচো জাহিদ। তো অনেকক্ষণ তাকায় ছিল যে এই লাইনটা কে লিখছে, মানে নাম লেখা আছে কে লিখছে। আমি জাহিদকে তো চেনে সুবিধা, তো দারুণ একটা লাইন। তো অনেকক্ষণ চুপচাপ থাকলো, তারপরে সুরটা শুনলো, শোনার পর গাইলো। এটা 3 দিনে ভয়েস দিয়েছে। প্রত্যেকটা গানই সুবিরদা যেটা করতেন, প্রথম দিন আমাকে বুঝতে দিতেন না, একটু একটু করে ভয়েস টেক নিতাম। তো গানটা শেষ হইলে বলতো যে বাউন্স করে আমাকে MP3 করে দাও, আমি শুনবো। আমি বললাম যে এটাই তো ফাইনাল। ওখানে এটা ফাইনাল না, আমি আরেকদিন গাবো। তো বাউন্স করে নিয়ে যেতেন, নিয়ে যাওয়ার পর 2 দিন টানা শুনতেন উনি ওই গানটা। পরদিন এসে খুব দ্রুত 5-5.5 মিনিটের গান, এটা 10 মিনিটের ফাইনাল ভয়েসটা দিয়েছেন, যে বলে যে এটা তুমি মিক্স মাস্টার করো। তো একজন শিল্পী আসলে অভিজ্ঞতা এগুলো কথা বলে। আর 11টা গান করেছি, এটা পঞ্চম গান। আমি ধীরে ধীরে রিলিজ দিচ্ছি, যাতে এই যে আজকে সুবিরদা নাই কিন্তু আছে, আরও 6টা গান এরকম বিচ্ছিন্ন সময়ে রিলিজ দেবো, যাতে সুবিরদাকে নিয়ে আমরা একটা গল্প করতে পারি, যে উনি আছে, উনি থাকবেন, কিন্তু এখনও যে আছেন, এখনও নতুন একটা গান রিলিজ হচ্ছে, এই আনন্দটা নেওয়ার জন্য। এটি আসলে অন্যরকম একটি আনন্দ। আমি একটু গীতিকার জাহিদ আকবর আপনার কাছে ফিরে আসছি। আপনার গান অনেক বেশি প্রশংসিত হচ্ছে এবং অনেকের সাথে কাজ করছেন আপনি, মানে বাংলাদেশের প্রায় প্রত্যেক সঙ্গীত শিল্পীর সঙ্গে আপনার কাজ হয়েছে। স্পেশালি এই গানটা আপনার কাছে কেমন লেগেছে এবং এটা আপলোড হলো কেমন সাড়া পাচ্ছে? ঘটনা যেটা হলো, আমি একটা লেখা লিখেছিলাম ফেসবুকে কয়েকদিন আগে। সেটা হলো, আমার যেটা মনে হচ্ছে কি, আমি যে সময়ে মানে গান লেখা শুরু করেছি, সেই সময় সুবিরদা বেঁচে ছিলেন এবং সুবিরদা আমার নাম জানতেন এবং আমার লেখা পছন্দ করতেন। এবং এই গানটার নিয়ে আমার একটা স্মৃতি আছে। সেটা হলো, আমি জানতাম না, আমি যখন গানটা তানভীর আমাকে বললো একটা প্রেমের গান শুনবো, তখন কিন্তু আমি জানতাম না গানটার ভয়েস কে দিবে। এবং গানটা দেওয়ার পরে তার কিছুদিন পরে, মানে সুবিরদা ভয়েস দেওয়ার পরে, আমি আমার পত্রিকার কাজে সুবিরদাকে আমি একটা ফোন দিলাম, কি একটা অভিমত নেওয়ার জন্য অন্য একটা বিষয় নিয়ে। তো আমাকে সুবিরদা, আমি কথাবার্তা শেষ, তখন সুবিরদা আমাকে বলল কি, শোনো, আমি একটা গানে ভয়েস দিয়েছি, তোমার লেখা আমার আয়ু নিয়ে বাঁচো গানটা কিন্তু খুব ভালো সুর করেছে তানভীর, তুমিও খুব ভালো লিখেছো। তারপর আমি কিছুই বলতে পারিনি মানে সুবিরদাকে। এবং
তারপর তো গানটা শুনলাম, আসলে এই গানটা সুবিদ্যা এবং আমি একটা বিষয়ের ভিতরে সবসময়ই থাকি কি সুবিদ্যার মতো শিল্পী আমার লেখা গানে ভয়েস দিয়েছে এবং উচ্চারণ করছে, এটা আমার জন্য আসলে বিশাল একটা প্রাপ্তি। এবং এই অ্যালবামটার মূলত শুরু হয়েছে চ্যানেল আই ফ্লোরে, বলা দরকার। সেটা হচ্ছে আমি সুবিদ্যার প্রথম গান করি আব্দুল লতিফকে নিয়ে, ভাষা সৈনিক আব্দুল লতিফকে নিয়ে একটা ডকুমেন্টারি করেছিলাম। আচ্ছা, আর সেটাতে শিরোনাম সঙ্গীতে সুবিদ্যা আর ফাহমিদা নবী গিয়েছিলেন। তো ওইটা গানটা করার পর আমরা শ্যুট করলাম ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, শহীদ মিনার, স্মৃতিসৌধ, এইসব জায়গায়। এবং ওই গানটা আমি জমা দিয়েছিলাম সিটিসেল চ্যানেল অ্যাওয়ার্ডে। তো ওইটার জুরিতে যেদিন দেখা হয়েছিল ওই দিন আমি একটা কাজে এসেছিলাম। তো সুধীন দাস, আমাদের উস্তাদ সুধীন দা, সুবিরদাও ছিলেন। উনি গানটা শুনে, নিজের গান, বাট সুধীন দা আর সুবীর দা সিঁড়ি দিয়ে নামছিল, আমি সামনে এই সোফায় বসছিলাম। তো সুবীর দা পরিচয়, এই যে ও হচ্ছে তানভীর, সুধীন দা আমাকে, আমি উঠে দাঁড়ালাম, সালাম করলাম, খুব ভালো কাজ করেছো। তো এর গেল, সুদিনদা বেরিয়ে গেল, সুবিরদা বললো তুই আমার জন্য একটা অ্যালবাম কর। ওই শুরু আর কি। তো আপনি বলছেন না, এটা তো আসলে রিওয়ার্ড যে সুবিরদা আমাকে বলছেন, সেই থেকে কিন্তু শুরু। তো আজকে নেই, কিন্তু তারপরও দাদা আছেন গানটার সাথে। এই গানটা সহ আরো অনেক গানের সঙ্গে তিনি রয়েছেন এবং তিনি অবশ্যই, থাকবেন। অবশ্যই। এত চমৎকার সব গান, আমরা গান নিয়ে অনেকক্ষণ ধরে কথা বললাম, বিশেষত আমার আয়ু নিয়ে বাঁচো, এই চমৎকার নতুন একটি গান নিয়ে আমরা দর্শকদেরকে সাথে নিয়ে সেই গানটির কিছু অংশ দেখে আসি। ভুলে গিয়ে বেশ তো বাছো, তবু চাই ভালো থেকো। ভুলে গিয়ে বেশ তো বাছো, তবু চাই ভালো থেকো। মনে আমায় নাইবা রাখো, আমার আয়ু নিয়ে বাঁচো। ভুলে গিয়ে বেশ তো আছো। ভীষণ মেলোডি একটা গান। হ্যাঁ, আর এখন তো দাদার দেখা যাচ্ছে র্যাপ কিংবা একটু ডিফারেন্ট কাইন্ডের গানগুলি বেশি এখন জনপ্রিয় হচ্ছে হচ্ছে, গান কিন্তু শুরু করার আগেও যে হুকআপ লাইন কোনটা রিলসে নাচানাচি করা যাবে, এটা ট্রেন্ডের ব্যাপার, হ্যাঁ। সেটা আগে তৈরি করা হয়, তারপরে গান, তারপর 3 মিনিট হোক 4 মিনিট হোক, কিন্তু আগে কেউ ড্যান্স নাম্বারটা রিলস শর্টসের জন্য বানায় নাই। হ্যাঁ, এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিজুয়ালটা। এখন কিন্তু আমরা দেখছি সঙ্গীত পরিবেশনের সাথে সাথে কিন্তু মিউজিক ভিডিওটাও অনেক বেশি পপুলার হচ্ছে এবং এখানে অনেক টাকা ব্যয় করছেন যারা শিল্পী রয়েছেন তারা। আসলে এই বিষয়টি কতটুকু ইতিবাচক বা কিরকম প্রভাব এটা ফেলে ট্রেন্ডের একটা সাথে, ভালো কিন্তু- গানের ক্ষেত্রে? কিন্তু আমি মনে করি যে যেমন বাড়ির স্ট্রিমিং, এটা যেমন 52টা প্ল্যাটফর্মে রিলিজ হবে আগামী 1 মাসের মধ্যে, অ্যাপল মিউজিক, স্পটিফাই থেকে শুরু করে সব জায়গায়। এগুলো যখন বাংলাদেশে সরাসরি অ্যাফিলিয়েটেড করবে তখন কিন্তু শ্রোতা বেড়ে যাবে, মানে শুধু লিসেনিং পাওয়ারটা বেড়ে যাবে। কারণ স্পটিফাই থেকে বাংলাদেশে অনেক শিল্পী কিন্তু প্রচুর টাকা কামাচ্ছে, মানে এটা ইতিবাচক সূত্রে। যখন সরাসরি ডিল করবে বাংলাদেশের সাথে তখন কিন্তু মানুষ ওই হেডফোন বাজারে আসবে নানা রকম, কারণ এগুলোর সাথে কনজিউমার প্রোডাক্টের সাথে খুব জড়িত। স্পটিফাই যে দেশে রান করে ওই দেশে হেডফোনগুলো কোম্পানি লঞ্চ করে, কারণ লাইফস্টাইল চেঞ্জ হয়, তখন মানুষ দেখা থেকে শোনাটা বেশি। বাইরের দেশে কিন্তু তাই, বাইরের দেশে হয় কারো হাতে বই থাকে এবং বিটসের অথবা বড় বড় কোম্পানি হেডফোন থাকে বা কিংবা এয়ারপড থাকে। গানটা মূলত তো শোনার, তারপরে দেখার। হ্যাঁ, মিউজিক ভিডিও সব জায়গায় আছে, কিন্তু প্রচুর মানুষ গান শোনে বাইরের। বাংলাদেশে ওটা শুরু হবে যখন এই প্ল্যাটফর্মগুলো একদম সরাসরি ডিল করে বাংলাদেশে। আমরা প্রত্যাশা করছি সেরকমই। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গানটি 5 দিন হলো আপলোড হয়েছে আপনার চ্যানেলে, কেমন সাড়া পাচ্ছেন? সারা বললাম তো, এখানে অনেক শিল্পীরা ফোন করেছে এবং এতদিন পর যে সুবিধার একটা গান এখনো আনরিলিজ হয়েছিল, এটা অনেককে আনন্দ দেয়। আর সারা বলতে আমি বলি সবসময়, একটা গুণী মানুষ, গুণী শ্রোতা
যখন গানটা নিজের ভেতরে নেয় ওইটা আসলে কোটি ভিউয়ের সমান। এবং সুবিরদার গান এগুলো হয় কি, এগুলো আজন্মকাল থেকে যাবে এবং মানুষ বিভিন্নভাবে এগুলো এক ধরনের লিসেনিং মানে নিজের শিক্ষা হিসাবে নেবে যে গানটা তুলি। সো ওই জায়গা থেকে আমি বলবো যে এটা আমার অনেক রকম গান করি তো, কিন্তু এই গানগুলো আমার জন্য অনেক বড় প্রাপ্তি। জাহিদ আকবর, আপনি তো অনেক গান লিখেছেন, এর মধ্যে কিছু গান থাকে না লেখার পরে নিজেরই অনেক ভালো লাগে বা মনে হয় যে ভালো কিছু একটা লিখলাম, এরকম কোন গানগুলিকে বলবেন আপনার লেখা? মানে আমি যদি বলি আমার বেশি গান লেখা হয়েছে এবং সিনেমার গানগুলোই বেশি জনপ্রিয়তা পেয়েছে। এবং এর ভিতরে আমি যদি বলি সিনেমার গানের ভিতরে প্রজাপতি সিনেমার ডুব গানটা হাবিব ওয়াহিদের, তারপরে লাস্ট আমি একটা গান করলাম যেটা হলো সুরমা সুরমা, যেটা ওই শাকিব খানের সিনেমায় কুনাল গান করেছিল। আমার মনে হয় এই গানগুলো, তারপরে যদি তোমার চোখে আকাশ আমার, চাঁদ উজার, তারপরে তানভীরের সাথে আমি একটা গান করেছিলাম আমার খুবই প্রিয় গান, সেটা হলো চাঁদের শহর। আমার এরকম অনেক গান লেখা হয়, সঙ্গীত শিল্পীরা গান করেন এবং গানের সাথে তো আমাদের আসলে মিশ্রণটা অনেক বেশি, সবকিছুর সাথেই আমরা পরিপূর্ণ। সেক্ষেত্রে যারা নতুন শিল্পী রয়েছেন, যারা গান করছেন বা ভালো কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু যারা সিনিয়র শিল্পী তাদের এই যে ফোন করে অ্যাপ্রিসিয়েট করা বা এখন সোশ্যাল মিডিয়ার যুগে শেয়ার করে একটু ভালো কিছু লেখা, এটা কিন্তু খুবই প্রভাব ফেলে একজন নতুন শিল্পীর গানের পথ চলার ক্ষেত্রে। এই বিষয়টি আসলে আপনি কি শিল্পী, আসলে আমরা সৃজনশীল মানুষ সবাই কি চায়, একটা অ্যাপ্রিসিয়েশনটা ওই দিনটা ভালো করে দেয় এবং কাজটার গতি বাড়ায় দেয়। এইটা কৃপণতা করা উচিত না। আমি খুব গত কয়েকটা ফোরামে বলেছি, লাস্টে একটা সেমিনারের মতো হয়েছিল, সেখানে বললাম যে সিনিয়ররা একটা গোত্র বিভক্ত হয়ে যার হয়তো আমি জানি যে অমুক শিল্পী শুধুমাত্র ওই 4 জন শিল্পীর গান শেয়ার করবে বা লাইক দেবে, এটা থেকে বেরিয়ে আসা উচিত। সারা বছর দেখেন, আমি বাইরের উদাহরণ দিলেও বলবো ঋষি কাপুর মারা গেছে, ঋষি কাপুরকে বলাই হতো যে উনি সকালে উঠে নতুনদের খুঁজে খুঁজে 8-10 জন মুভির শেয়ার দিত, অমুককে বলতো, এবং সেগুলো নিয়ে কিন্তু অনেক তারকাও তৈরি হয়েছে। এগুলো আসলেও তো একজন নতুন শিল্পীর জন্য অ্যাওয়ার্ড পাওয়ার মতো, যে আমাকে এত বড় একটা শিল্পী, এই যে বললাম যে সুদিন দাস আমার গানটা শুনে বলল, আমি এত বছর 12 বছর পরেও আমি এই গল্পটা বলছি, কারণ ওইটা আমার পুরস্কারের মতো। সো এই অভ্যাসগুলো পাল্টানো উচিত মনে করি। এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে আমি সবসময় যেটা করে আসছি এবং আজকেও যেটা করি, সেটা হলো আমার যখন একটা গান ভালো লাগে বা দেখা গেল ওই শিল্পীর সাথে আমার কথাই হয় না বা রাগারাগি আছে, কিন্তু আমার যদি ভালো লাগে আমি ব্যক্তিগতভাবে সেই গানটার কথা বলি। যেমন প্রিয়তমা সিনেমার কথা বলি, প্রিয়তমা সিনেমায় আমি নিজেও গান লিখেছি, কিন্তু ওই সিনেমায় ঈশ্বর নামে আমার বন্ধু সমীশ্বর অলির একটা গান ছিল, আমি আমার গানটা শেয়ার করিনি, আমি কিন্তু অলির গানটা শেয়ার করেছি প্রচুর। এবং নিঃসন্দেহে গানটি অনেক ভালো গান এবং যেটি এবার জাতীয় চলচ্চিত্র মানে ভালো, তার কিন্তু ভালো লাগে। এবং দেখা গেল কি একজন গীতিকারের সাথে আমার ঝামেলা বা একজন সুরকারের সাথে আমার ঝামেলা, কিন্তু গানটা ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে, আমি সেই গানটা শেয়ার করেছি। এগুলো আমি দেখি নাই কি আসলে কি, আমি গানটাই আমার কাছে প্রধান হয়ে দাঁড়িয়েছে। এটা আমি আজীবনই করে যাব কি আমার যদি ভালো লাগে ব্যক্তিগতভাবে আমি সেটা শেয়ার করব এবং মানুষকে বলবো। এবং এটি আসলেই কিন্তু একটা ভালো ইফেক্ট ফেলে যারা কাজ করছে। মানে আমি বলবো যে তার ভালো লাগে মনে, কিন্তু শেয়ারটা করবে কি করবে না, করলে কি হয়, এগুলোর জন্য দ্বিধায় থাকে। তো এটা উচিত না, এটা ভালো লাগলে শেয়ার করলে সেটা। এবং আমরা তো গান নিয়ে কথা বললামই, আপনারা দুজনেই কিন্তু সাংবাদিকতা পেশার সাথেও জড়িত। আপনি ডেইলি স্টারে আছেন এবং তানভীর তারিক ভাই আপনিও তো বিভিন্ন জায়গায় লেখালেখি করছেন এবং আপনার পডকাস্টও রয়েছে, উপস্থাপনাতেও আপনার কাজ রয়েছে বিভিন্ন ধরনের। লেখালেখি এটা তো জার্নালিস্টিক অ্যাপ্রোচ থেকে একরকম, আবার যখন আপনি গান লিখছেন তখন সেটা ভিন্ন রকম। তো এই বিষয়গুলো আসলে একটা আরেকটার সাথে কতটুকু ইন্টারকানেক্টেড মনে হয়? আমি সবসময় যেটা বলে আসছি কি আমার মনে হয় একজন সাংবাদিক এবং একজন গীতিকার সবসময় শব্দের কাছাকাছি থাকে, এবং আমি সবসময় একটা জিনিস বলে আসছি কি আমি শব্দের কাছাকাছি থাকতে চাই, শব্দ কি বলে আমি এটা শুনতে চাই। এবং গানে একটা আলাদা রকম মানে শব্দ, সাংবাদিকতায় আলাদা রকম শব্দ, কিন্তু শব্দ কিন্তু দুটো বিষয়ই আছে এখানে। শব্দ নির্বাচনটা আসলে বদলে যায়। আমি যখন গান লিখি তখন আমি গানের মতো করে শব্দ নির্বাচন করি, আমি যখন সাংবাদিকতা করতেছি তখন কিন্তু সাংবাদিকতা অন্য শব্দ, কিন্তু আমি সবসময় বলি কি আমি শব্দের কাছাকাছি থাকতে চাই।
এটা আমি আসলে এটা কবিতা লেখা হতে পারে, এটা গান লেখা হতে পারে, সাংবাদিকতা, আমি আসলে শব্দের আশেপাশে থাকতে চাই। এবং সবচেয়ে শক্তিশালী কিন্তু একটি শব্দই হয়ে ওঠে। তানভীর তারেক, আপনার তো অনেক কাজ, আপনি একই সাথে সুরকার, একই সাথে সঙ্গীত পরিচালক, সাংবাদিক, উপস্থাপক, এতগুলি পরিচয় এবং এত ধরনের জায়গাতে কাজ করা, এত জায়গার শিল্পীর সঙ্গে কাজ করা, এখান থেকে তো দেখা যাচ্ছে যে আপনার নানান ধরনের অভিজ্ঞতাও হচ্ছে। এবং বর্তমান সময়ে আমরা যদি বর্তমান প্রেক্ষাপট চিন্তা করি, শিল্পীদের মধ্যে নানান ধরনের কনফ্লিক্ট আমরা দেখি, মতবিরোধ কিংবা নানান ধরনের পলিটিক্যাল ব্যাপার স্যাপার আমরা দেখি। আসলে শিল্পীদের জায়গাটা থেকে যদি চিন্তা করি, আমরা রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে যদি এটাকে একটু মিলাই, দেখা যাচ্ছে এই সরকার যদি ক্ষমতায় থাকে ওই শিল্পী গান গাইতে পারবে না বা অভিনয় করতে পারবে না। শিল্পীর সাথে রাজনীতিকে মিলিয়ে ফেলা আসলে কতটুকু আমাদের যে বিনোদন জগৎ রয়েছে এটিকে প্রভাবিত করে? এটা আমি ববি থাপার কোট করব। গত 3 দিন আগে একটা পত্রিকায় বলেছেন যে শিল্পীদের রাজনীতিতে জড়িত হওয়া উচিত না, এবং উনি দুজনের নাম উল্লেখ করে বলেছেন, ফেরদৌস এবং রিয়াজ। ওরা কোথায়, কেন রাজনীতিতে তাদের জড়াতে মানে প্রয়োজন ছিল, ওরা কোথায়, পালিয়ে বেড়াচ্ছে কেন? দেখেন, রিয়াজ কিন্তু তার আত্মীয়, খুবই ঘনিষ্ঠ আত্মীয়, তারপরেও স্পষ্টভাবে বলেছেন। এটা মনে করি যে হ্যাঁ, অবশ্যই রাজনৈতিক বিশ্বাস থাকবে, কিন্তু প্রকাশিত জায়গায় যেটা যদি হঠাৎ করে আমার অন্য জনপ্রিয়তা আছে, আমার গান গিয়ে আমি জনপ্রিয়তা পেয়েছি, হঠাৎ করে আমি একটা রুলিং পার্টির কোনো একটা আসন নিলাম, তাহলে কিন্তু ওই দলের তৃণমূল যে 20-25 বছর ধরে ওই রাজনীতিটা করে আসছে, তার অবস্থানকে ঠকানো হয়, কারণ সে তো ওই অবস্থানে কখনো রাজনীতি করে নাই। তো এইগুলো আমি মনে করি যে এখন আসলে সচেতন হওয়ার সময় হয়েছে। এটা খুবই ভালো দিক যে আগামীকাল নির্বাচন, এবং এই নির্বাচনে দীর্ঘ অনেকগুলো বছর পর কোনো তারকা বা তথাকথিত তারকা হঠাৎ করে হাইব্রিড যে নামটা হয়েছিল, হাইব্রিড রাজনীতিবিদদের কোনো মনোনয়ন দেয়নি কোনো দলই। এটা ইতিবাচক দিক, এবং এই থেকে আমি মনে করি যে বিগত দিনগুলো থেকে আগামীর যে শিল্পীরা শিক্ষা গ্রহণ করবে। অবশ্যই যার যার মতাদর্শ থাকতে পারে, ভেতরে প্রকাশিত থাকতে পারে, ক্যাম্পেইনও থাকতে পারে, কিন্তু সেটা যেন মনে না হয় যে বাড়াবাড়ি, যে আমি ওই অন্য যেন দালালি না বলে, অন্য যে বলেন ক্যানভাসার, অমুক দলের ক্যানভাসার। শিল্পীর পরিচয় আসলেও অনেক অনেক উঁচুতে, অনেক উঁচুতে। আমি মনে করি স্পষ্টভাবে যে একজন এমপির চাইতেও অনেক উচ্চ আসনে একজন ভালো শিল্পীর মানে অবস্থান। তো সেইটাকে ভুলে আসলে এমন জায়গায় নিচে নামতে থাকে। তো আমি মনে করি পুরনো ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এই এখনকার শিল্পী সমাজ দাঁড়াবে। শিল্পী সমাজ নিয়ে অনেক কথা, অনেক প্রত্যাশা এবং আমাদের জায়গা থেকে অনেক চাওয়া রয়েছে। সেই বিষয়টাকে যদি কেন্দ্র করি, আগামীকাল নির্বাচন এবং এটার সাথে তো আসলে নাগরিক জীবনে আমরা সকলেই সম্পৃক্ত। সেই জায়গাটাই আসলে শিল্পী বান্ধব বাংলাদেশ কেমন হওয়া উচিত, কি মনে হয় জাহিদ আকবর? আমার মনে হয় শিল্পীরা স্বাধীনভাবে যেন কাজ করতে পারে। এটা অমুক শিল্পী অমুক দলের, ওই শিল্পী অমুক দলের, এগুলো আমার মনে হয় করা উচিত না। কারণ আমার মনে হয় কি শিল্পী তার শিল্পের জায়গায় যেন সৎ থাকে, এবং আমি যেটা বোঝাতে চাচ্ছি কি সে কোন রাজনীতির দলের, এটা মানে শিল্পটাকেই আসলে প্রাধান্য দেওয়া উচিত, রাজনৈতিক বিষয়টা। এবং আমি যদি তানভীরের কথা অনুসারে বলি কি শিল্পীদের আসলে রাজনীতি করা উচিত, কিন্তু আমি যেটা সবসময় ঘৃণা করি সেটা হলো শিল্পী যদি আজকে এ দলে, আবার নতুন কোনো সরকার আসলো সে দলে, আমার মনে হয় এটা উচিত না শিল্পীদের। এটা কি শুধু শিল্পীদের ক্ষেত্রে নাকি আসলে সবার ক্ষেত্রে এটা বলছি, কিন্তু শিল্পীদের যেহেতু মানুষ দেখে বেশি, এক্সপোজারটা বেশি, শিল্পী মানে তো আদর্শ অনেকের, আমার মনে হয় এটা করা উচিত না শিল্পীদের। মানে শিল্পী লেখক তাদেরকেই তো আসলে মানুষ আদর্শ মানে, তারাই সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং সমাজের সবচেয়ে বেশি উচ্চ আসনে মনে করে, এবং তাদের ইনফ্লুয়েন্সটাই বেশি থাকে সাধারণ মানুষের উপরে। সেই একই প্রশ্ন আপনাকে করতে চাই তানভীর তারেক, শিল্পী বান্ধব বাংলাদেশ কেমন হওয়া উচিত, কেমন প্রত্যাশা আপনার? একদম মন খুলে গান গাইবে, গানের কথা সেন্সর হবে না, লিখতে পারবে, যে কারো যে কোনো বিষয়ে পডকাস্ট করতে পারবে, ফেসবুকে স্ট্যাটাস লেখার জন্য ব্যাকস্পেস ইউজ করতে হবে না, এটাই তো সবাই চায়। এবং এই চাওয়াটা অনেক বছরের চাওয়া আসলে, কিন্তু ওই যে যার মতো করে যদি ব্র্যাকেটবন্দি করা হয় যে এই আমলে আমি এই রকম কথা লিখতে পারবো, এটা লিখতে পারবো না, ওই আমলে আবার ওই রকম কথা লিখতে পারবো, ওইটা আবার বাদ দেওয়া যাবে, এইটা মনে হয় সামাজিক নিয়মে সমশিল্পী না, সমস্ত জনগণেরই একটা প্রত্যাশা যে আমি আমার মন খুলে যে কোনো বিষয়ে সমালোচনা করতে পারবো। অবশ্যই সেটা রাষ্ট্রদ্রোহিতা না, কিন্তু শিল্পী সমাজ, সচেতন সমাজ, লেখক, গায়ক,
সবাই যার যার প্ল্যাটফর্মে নিজের মতো করে গান গাইতে পারবে, কোনো রকম গানে বিশৃঙ্খলা তৈরি হবে না। একটা কনসার্ট গত 1-1.5 বছর ধরে প্রায় 20 থেকে 25টা কনসার্ট ডিক্লেয়ার্ড হয়ে ক্যান্সেল হয়েছে। উদ্বোধন করতে গিয়েছে শিল্পী, পরবর্তীতে পারে নাই, চলে আসতে হয়েছে। এগুলো তো নিশ্চয়ই অপ্রত্যাশিত। নির্বাচনোত্তর বাংলাদেশে আমরা চাইবো না, এটাই প্রত্যাশা থাকবে আমাদের। আমরা অনেক মানে সিরিয়াস বিষয় নিয়ে অনেকক্ষণ কথা বললাম, এবার একটু আবার গানে ফিরে আসি, যেহেতু গান নিয়েই আসলে মূল কথাটা। সেক্ষেত্রে এটা তো আপলোড হলোই, আবার আয়ু নিয়ে বাচ্চা, আর কি নতুন গান নিয়ে কাজ চলছে এই মুহূর্তে? আচ্ছা, আমি এবার ঈদে কিছু নতুন শিল্পীদের গান করছি, এবং ইমন ও ক্লাসিক্যাল গান গায়, ওর 4টি গান করেছি অলরেডি, সেগুলো হয়তো ছাড়বো ঈদে। এবং আরও কিছু বিচ্ছিন্ন একটা মিক্স অ্যালবামের একটা যে প্রচলিত প্রথা ছিল, ওরকম 10টা গানের একটা সেট রেডি করে আমি ঈদে দিতে চাই, এটা এখন পর্যন্ত প্ল্যান রয়েছে। আর একটা সিনেমার কাজ চলছে, সিনেমার একটা গান করছি, এবং জাহিদের সাথেও অনেকদিন পর একটা নতুন গান করা হবে। ও খুবই কম লেখে, আমি বলি যে ও হাঁ করার চাইতে না করে বেশি মানুষকে, যে গান লিখবো না। এটা কিন্তু উচিত না। চুজি, এটা ওর পছন্দ, ওকে আমি বলতেও পারি না যে সবার গান কেন লেখো না। সো এই গানগুলো আসছে বিচ্ছিন্নভাবে। আর বইমেলা তো এবার ডিলে হচ্ছে, হবে কি হবে না। তো বইমেলা একটা বই আসছে মন মফস্বল নামে, এটি আমার ভ্রমণ গদ্য, ইউএসএতে থাকা সময়কালীন ওই ধরনের মানুষদের সাথে মেশার গল্প। এটার প্রচ্ছদ করেছেন আফজাল হোসেন। সো এটা মুক্তি দেব, ওটা মানুষের পাঠকের সামনে আনবো। এই জাহিদ আকবর, আপনার কাজগুলি সম্পর্কে আমার একটু ঈদের কিছু সিনেমায় আমার গান আছে, যে সিনেমাগুলো ঈদে মুক্তি পাবে, 2-3টা সিনেমায় আমার গান আছে। তাছাড়া ফাহমিদা আপার একটা গান করার কথা বলেছে, এখনো লিখি নেই। তারপরে তানভীর তারিকের একটা গান, কাজী শুভ, আরিফিন রুমি, এদেরই কিছু গান আসলে আসার কথা আছে। সুতরাং আমরা বুঝতেই পারছি আরো নতুন নতুন গান আসছে, গান আসুক, আমরা গানের অপেক্ষায় থাকি সব সময়। প্রিয় দর্শক, গান নিয়ে অনেক আড্ডা হলো, আশা করছি আপনার ভালো লেগেছে, এবং একই সাথে আমরা একেবারেই শেষ পর্যায়ে আমরা গান শুনতে শুনতে আজকের আয়োজন থেকে বিদায় নিতে চাই। আচ্ছা, আজকে সুবিধার গানটাই থাকি, আমার বন্ধু জাহিদ আকবরের লেখা। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আগামী আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি গান শুনতে শুনতে। ভুলে গিয়ে ব্যস্ত আছো, তবুও চাই ভালো থেকো। ভুলে গিয়ে ব্যস্ত আছো, তবুও চাই ভালো থেকো। মনে আমায় নাইবা রাখো, আমার আয়ু নিয়ে বাঁচো। ভুলে গিয়ে ব্যস্ত আছো। আমাকে মনে করো, চাই না তো আর কাছে হয়ে তুমি পুরোটা তার। আমাকে মনে করো, চাই না তো আর থাকো হয়ে তুমি পুরোটা তার।